হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আজকে তোমাদের খুব গুরুত্বপূর্ণ একটা টপিক পড়াবো, সেটা হচ্ছে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020, অর্থাৎ জাতীয় শিক্ষানীতি যেটাকে বলা হয়। এই জাতীয় শিক্ষানীতিটা তোমাদের WBSSCর যে গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা, সেখানে নতুন সিলেবাসে দেওয়া হয়েছে। তো জাতীয় শিক্ষানীতি 2020-তে লঞ্চ হয়েছিল। এই ব্যাপারে প্রথমে আমাদেরকে কি কি জানতে হবে? দেখো, অন্যান্য পরীক্ষায় আমরা যদি দেখি, এই জাতীয় শিক্ষানীতি থেকে মেনলি 4টে জায়গা থেকে প্রশ্ন আসে। এক হচ্ছে এনইপি 2020-র কিছু বেসিক ফ্যাক্টস, অর্থাৎ অ্যাবাউট এনইপি 2020-তে আমরা এনইপি 2020 এই জিনিসটা কি, এর আগে এই ধরনের কোনো পলিসি হয়েছিল কিনা, বা কোন কমিটির সুপারিশে হয়েছিল, এই ধরনের কিছু বেসিক ফ্যাক্টস এখানে দেখব। তারপরে এনইপি 2020-তে নির্ধারিত লক্ষ্য, অর্থাৎ এই ন্যাশনাল এডুকেশন পলিসির সাহায্যে আমাদের সরকার মানে ভারত সরকার অ্যাকচুয়ালি কি করতে চাইছে, এই জিনিসটা থেকে তোমাদের জিজ্ঞাসা করা হয়। থার্ড, এনইপি 2020 এর বিধান, অর্থাৎ প্রভিশনস আন্ডার এনইপি 2020, অর্থাৎ এই ন্যাশনাল এডুকেশন পলিসি বা এই জাতীয় শিক্ষানীতি 2020 অনুযায়ী শিক্ষকদেরকে কিছু নির্দেশ করা হয়েছে, বা শিক্ষার জন্য শিক্ষার্থীদের কিছু নির্দেশনা রয়েছে, যেগুলো আমাদের সমস্ত এই শিক্ষাকে পরিচালনা করা সংস্থাগুলোকে মেনে চলতে হবে, বা আমাদের সমস্ত অভিভাবক বা আমাদের দেশের নাগরিক হিসাবে আমাদের সবাইকে মেনে চলতে হবে। এই পলিসি অনুযায়ী চললে তবেই আমাদের এই লক্ষ্যগুলো পূর্ণ হবে। এই ধরনের কিছু প্রভিশনস আছে, সেখান থেকে প্রশ্ন হয়। আর এনইপি 2020-র অধীনে প্রধান সরকারি কিছু প্রকল্প এবং উদ্যোগ নেওয়া হয়েছে। অর্থাৎ দেখো, কোনো পলিসি সরকারি হলেই সেটাকে ইমপ্লিমেন্ট বা বাস্তবায়ন করার জন্য বিভিন্ন সরকারি প্রকল্প বা উদ্যোগ বা ইনিশিয়েটিভ নেওয়া হয়, সেইগুলো থেকে তোমাদের প্রশ্ন হয়। তো এই 4টে জিনিসই আমি পরপর তোমাদের সাথে স্টেপ বাই স্টেপ আলোচনা করব, প্রথম থেকে শেষ পর্যন্ত A to Z প্রত্যেকটা পয়েন্ট। দেখো, আমি এখানে প্রত্যেকটা টপিকের শেষে শেষে তোমাদের MCQsও ডিসকাস করে দিয়েছি। তোমাদের ন্যাশনাল এডুকেশন পলিসি গ্রুপ সি গ্রুপ ডির জন্য একদম তৈরি হয়ে যাবে। প্রথমেই চলে আসবো আমরা এনইপি সম্পর্কে, এনইপি 2020 সম্পর্কে কিছু বেসিক ফ্যাক্টসে। যেমন, আমাদের স্বাধীনতার পর এই দেশের তৃতীয় শিক্ষানীতি হচ্ছে এই ন্যাশনাল এডুকেশন পলিসি 2020, অর্থাৎ জাতীয় শিক্ষানীতি 2020। এর আগে প্রথমবার জাতীয় শিক্ষানীতি করা হয়েছিল 1968 সালে, এবং তারপরে 1986 সালে করা হয়, এবং 1986 সালে যে নীতিটা করা হয়েছিল সেটা একবার সংশোধিত হয়েছিল 1992 সালে। এবার এই যে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020, এই 2020-র যে পলিসিটা, এটা জন্য একটা কমিটি তৈরি হয়েছিল, যে কমিটিটা যে রিপোর্ট জমা দেয় তাতে যে সুপারিশগুলো করা ছিল, সেই সুপারিশের ভিত্তিতে একটা খসড়া করা হয়েছিল এনইপি 2020-তে। তো সেই যে কমিটি, সেই কমিটিটার নাম হচ্ছে কস্তুরী রঞ্জন কমিটি, কেননা তার সভাপতি ছিলেন কস্তুরী রঞ্জন। এইবার এই এনইপি এই যে 2020 করা হয়েছে, মেন 5টা পিলার রয়েছে এটার, যে 5টা পিলারের উপর ভিত্তি করে এটা করা হয়েছে, এটা তোমাদের জিজ্ঞাসা করা হয়। আমি এই টার্মগুলো তোমাদেরকে ভিডিওর পরে পরে আলোচনা করে দিচ্ছি, আপাতত জাস্ট দেখে রাখো, যেহেতু আমরা বেসিক জায়গাটা দেখছি। অ্যাক্সেস, ইকুইটি, কোয়ালিটি, অ্যাফোর্ডেবিলিটি এবং অ্যাকাউন্টেবিলিটি, এই 5টা হচ্ছে প্রধান স্তম্ভ এই ন্যাশনাল এডুকেশন পলিসি 2020-র। আর 2030-এর অ্যাজেন্ডা ফর সাস্টেনেবল ডেভেলপমেন্টের সাথে এটা সামঞ্জস্যপূর্ণ। অর্থাৎ আমাদের যে এসডিজি হয়, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল হয়, গ্লোবালি এটা বিভিন্ন দেশ অর্জন করতে চায়, ভালো র্যাঙ্ক করতে চায় এটাতে। আমাদের ভারতও 2015 সালে এই ধরনের একটা প্রতিশ্রুতি করেছিল বা কথা দিয়েছিল, যে আমাদের এই সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলে আমরা, গোল বলতে একটা নির্দিষ্ট ইয়ারের মধ্যে আমরা এই জিনিসগুলো অর্জন করব। তো তার মধ্যে আমি এটাও তোমাদের সাথে ডিসকাস করে দিচ্ছি, তার মধ্যেই একটা আমাদের আছে SDG 4, যেখানে আমাদের কোয়ালিটি এডুকেশনের কথা বলা হয়। তো এই কোয়ালিটি এডুকেশন যেটা, সেটা যেহেতু এডুকেশনের সাথে পড়ছে, তো এই কোয়ালিটি এডুকেশনটাকে আমরা যাতে রিচ করতে পারি, আমরা যাতে পৌঁছতে পারি, সেটা 2030 পর্যন্ত একটা টার্গেট নেওয়া হয়েছিল। ওই জন্য এখান থেকে একটা প্রশ্ন তোমাদের হয়, যে এই নীতি কত সাল পর্যন্ত SDG করেছিল, বা SDG 4 ঘুরিয়েও প্রশ্নটা জিজ্ঞাসা করে। তো আমি এটা ডিটেলস তোমাদের সাথে আরও ডিসকাস করে দিচ্ছি। তার আগে আমরা এই কয়েকটা জায়গা থেকে একটু MCQsগুলো করে নিই, তাহলে তোমরা বুঝতে পারবে এখান থেকে অ্যাকচুয়ালি কী কী টাইপের MCQs হয়।
আচ্ছা, এমসিকিউ যাবার আগে বলে দিই, তোমাদের এই যে গ্রুপ সি গ্রুপ ডিতে নতুন টপিক কিছু দিয়েছে, জেন্ডার অ্যাওয়ারনেস বা ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 বা জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে কিছু ইকোনমিক কারেন্ট অ্যাফেয়ার্স, নতুন নতুন কিছু টপিক। এই যে টপিকগুলো, এগুলোর মধ্যে অলরেডি 2-3টে ছাড়া সবকটা টপিকই কিন্তু WBSSC গ্রুপ সি গ্রুপ ডি কম্বো ব্যাচে ফাউন্ডেশনে করা রয়েছে, এবং সেগুলোর প্র্যাকটিস এমসিকিউজ আমরা প্র্যাকটিস ব্যাচেও করেছি। তোমরা যারা যারা এটাতে জয়েন করেছো তারা তো নিশ্চয়ই জানবে, আর যারা যারা জয়েন করোনি তারা এই ব্যাচ থেকে ওই সমস্ত জিনিসগুলো ডিটেলসে ক্লাস, তার পিডিএফ, বিষয়ভিত্তিক চ্যাপ্টার ভিত্তিক মক টেস্ট, ফুল লেন্থ মক টেস্ট, সমস্ত জিনিসটা পাবে। এবং এই ব্যাচ মানে এখানে কিন্তু তোমাদের প্রত্যেকটা সাবজেক্ট, অর্থাৎ অঙ্ক, জিআই অর্থাৎ রিজনিং, তার সাথে সাথে তোমাদের মানে জিকে জেনারেল অ্যাওয়ারনেস, আর তার সাথে সাথে হচ্ছে ইংলিশ। গ্রুপ সিতে ইংলিশ, গ্রুপ ডিতে ইংলিশটা থাকছে না। এই সমস্ত বিষয় তোমাদের এগুলোর মধ্যে ইনক্লুডেড রয়েছে। তো এই ব্যাচগুলোতে যুক্ত হওয়ার জন্য তোমরা এই নম্বরে হোয়াটসঅ্যাপ অথবা কল করে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আপার প্রাইমারি টেট ব্যাচও চলছে। আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা যুক্ত থাকো। ইউটিউবেও তোমাদের জন্য এইরকম গুরুত্বপূর্ণ নতুন টপিকের ক্লাসগুলো আসবে, তার জন্য টেলিগ্রামে তোমরা নোটিফিকেশান পাবে কখন কখন ক্লাসগুলো হবে। যাই হোক, এবার এমসিকিউগুলো নিয়ে ডিসকাস করে নিই। এনইপি 2020 খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? তো এটা আমরা দেখলাম, এরকমভাবে তোমাদের প্রশ্ন আসবে, তোমরা বলবে ডাক্তার কে কস্তুরী রঙ্গন। ঠিক আছে, এটা এই কমিটির লক্ষ্যই ছিল ইন্ডিয়ান যে নলেজ সিস্টেম আমাদের, সেই ইন্ডিয়ান নলেজ সিস্টেমকে আধুনিক শিক্ষার সাথে যুক্ত করা। অর্থাৎ ধরো আমাদের যে ভারতীয় মানে একটা আমাদের ট্র্যাডিশন রয়েছে না, যে বেদ থেকে আমরা শিক্ষা পাই, আমাদের শিক্ষার মূল জিনিস হচ্ছে বেদ, বেদ, গণিত, বিজ্ঞান, আয়ুর্বেদ, এইসব জিনিসগুলোকে আধুনিক শিক্ষার সাথে যুক্ত করা, এইটাই পরিকল্পনা ছিল এই তোমার হচ্ছে কস্তুরী রঙ্গন কমিটির। ঠিক আছে, তো ডাক্তার কস্তুরী রঞ্জন যিনি, ইনি ড্রাফট এনইপি একটা 2019 তৈরি করেছিলেন। এবং 2017 সালে এনাকে এই কমিটির মানে চেয়ারম্যান করা হয়েছিল, এবং তার নেতৃত্বে একটা 484 পাতার একটা ড্রাফট এনইপি 2019-এ তৈরি হয়েছিল। পরেই সেটা সংশোধিত হয়ে আমাদের তৈরি হয় এনইপি 2020। ইনি হচ্ছেন ডাক্তার কে কস্তুরী রঙ্গন। এবার ভারত সরকার কখন জাতীয় শিক্ষানীতি অনুমোদন করে, এর একটা পার্টিকুলার ডেট রয়েছে। ঠিক আছে, তো এটা হবে আমাদের 29 জুলাই 2020। যেহেতু এর আগে শেষবার 1986 সালে হয়েছিল, তাই যেহেতু 2020 হচ্ছে, এখানে এই জায়গাটা আমাদের খেয়াল রাখতে হবে যে 34 বছর পর নতুন শিক্ষানীতি কিন্তু হয়েছে। কত বছর পর? 34 বছর পর নতুন শিক্ষানীতি হয়েছিল। ঠিক আছে, এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এটাকে বলেছিলেন 21st সেঞ্চুরি এডুকেশন ভিশন। ঠিক আছে, এবং এখানে আরেকটা ইম্পর্ট্যান্ট জিনিস করা হয়েছিল, সেটা নিয়েই পরবর্তী এমসিকিউজ রয়েছে, সেটা হচ্ছে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রণালয়, অর্থাৎ MHRD, যেটা, এটার নাম পাল্টানো হয়েছিল, পরিবর্তন করা হয়েছিল। তো এটার নতুন নাম কি? এটার নতুন নাম হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। আগে আমাদের এখন যেটা শিক্ষা মন্ত্রণালয় রয়েছে, 2020 আগে কিন্তু ওটাকে বলা হতো মানব সম্পদ উন্নয়ন, হিউম্যান ডেভেলপমেন্ট মানে মিনিস্ট্রি আর কি। ঠিক আছে, মিনিস্ট্রি অফ হিউম্যান অ্যান্ড রিসোর্স ডেভেলপমেন্ট। তো এটাকে এখন নতুন বলা হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়, এবং এখন ধর্মেন্দ্র প্রধান রয়েছেন এটার মন্ত্রী। কেন্দ্রীয় মন্ত্রী কে রয়েছেন? ধর্মেন্দ্র প্রধান। এই প্রত্যেকটা জিনিস কিন্তু তোমরা স্টেপ বাই স্টেপ খাতায় নোট করে নাও, প্রত্যেকটা জিনিস তোমাদের একদম এই টপিকের ওপর ইম্পর্টেন্ট। এরপর নতুন শিক্ষানীতি প্রণয়ন কমিটি মে 2016 সালে কার অধ্যক্ষতায় রিপোর্ট জমা দেয়? নতুন শিক্ষানীতি প্রণয়ন কমিটি 2016 সালে প্রয়াত TSR সুব্রহ্মণ্যম বলে যে একজন ব্যক্তি ছিলেন, তার অধ্যক্ষতায় এই রিপোর্ট জমা দেন। ঠিক আছে, অ্যাকচুয়ালি 2016 সালে এই TSR সুব্রহ্মণ্যম এই কমিটি প্রথমে জাতীয় শিক্ষানীতি সংসদের জন্য রিপোর্ট জমা দিয়ে দিয়েছিল। ঠিক আছে, এটা ছিল কমিটি ফর ইভলিউশন অফ দ্য নিউ এডুকেশন পলিসি, অর্থাৎ এর আগে যে পলিসিটা ছিল সেটারই একটা ইভলিউশন। কিন্তু তার পরবর্তীতে এই রিপোর্টের ওপর ভিত্তি করে কস্তুরী রঙ্গন কমিটি বলে একটা কমিটি তৈরি হয়, যেখানে আমাদের চেয়ারম্যান কস্তুরী রঙ্গন, তিনি এটার ফাইনাল একটা রেডি করেছিলেন ড্রাফট, মানে আমাদের যে প্রাচীন যে আমাদের শিক্ষা, সেটাকে আধুনিক শিক্ষার সাথে মিলিয়ে একটা নতুন কিছু করার জন্য। এনইপি 2020-তে মোট কতগুলো মৌলিক নীতি উল্লেখ করা রয়েছে, এরকমভাবে তোমাদের প্রশ্ন আসে। তো তোমরা এখানে কি বলবে? 5টা। কি 5টা? একটা হচ্ছে অ্যাক্সেস মানে কি? শিক্ষায় অভিগম্যতা নিশ্চিত করা, অ্যাক্সেস নিশ্চিত করা, যাতে সবার জন্য সমান সুযোগ থাকে।
সমস্ত লেভেলের সমস্ত যারা শিখতে চায় শিক্ষার্থী যাদেরকে বলা হয় তাদের সবার ক্ষেত্রে যেন সমান সুযোগ থাকে। সেকেন্ড হচ্ছে ইকুইটি, সমতা বজায় রাখা, যাতে কোনো শিক্ষার্থী শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত না হয়। 3 হচ্ছে কোয়ালিটি, শিক্ষার গুণমান বৃদ্ধি করা। 2020 আগে পর্যন্ত যে শিক্ষার গুণমান ছিল সেগুলোকে আরও অভিজ্ঞতা সম্পন্ন করা, আরও বাস্তবসম্মত করা। অ্যাফোর্ডেবিলিটি, অর্থাৎ শিক্ষাকে সহজলভ্য এবং সাশ্রয়ী করে তোলা, যেন ফিনান্সিয়াল কোনো মানে বাধা না হয়ে দাঁড়ায় শিক্ষাটা কারোর কাছে, সেই জন্য অ্যাফোর্ডেবিলিটি কথাটা বলা হয়েছে। এবং অ্যাকাউন্টেবিলিটি, শিক্ষা ব্যবস্থার জবাবদিহিতা নিশ্চিত করা। এই 5টা হচ্ছে প্রধান পিলার, ফাউন্ডেশন পিলার সেগুলোকে বলা হয়। তোমাদের পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 5টা ভিত্তি বা স্তম্ভের নাম কি, তো তোমরা এইগুলো বলে দেবে। এরপর ভারতীয় সংসদে প্রথম শিক্ষানীতি কোন সালে পাস হয়? প্রথম শিক্ষানীতি আমরা কি দেখলাম, 1968-এ পাস হয়েছিল। তো এটা প্রথমবার পাস হয়েছিল তখন ইন্দিরা গান্ধী সরকার ছিলেন, এবং এটা হয়েছিল কিন্তু মনে রাখবে কোঠারি কমিশনের ভিত্তিতে। এই একটা প্রশ্ন আমরা এমনিতেই পড়ি অনেক সময় অন্যান্য জিকে পড়ার সময়, কোঠারি কমিশনের সুপারিশে তখন এটা হয়েছিল। এটা 1964-66 এই সময় হয়েছিল, যেটা আমাদের পাস হয়েছিল নীতিটা 1968-এ। কোঠারি কমিশন 1964-66 এই সময় তোমার রিপোর্টটা পাস করেছিল আর কি, পেশ করেছিল, তার ভিত্তিতে এই ফাইনাল একটা শিক্ষানীতি পাস হয়েছিল। আচ্ছা, এবার হচ্ছে এই যে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020, এটাকে ইমপ্লিমেন্ট করার জন্য বা বাস্তবায়ন সংক্রান্ত আদেশ প্রথম কোন রাজ্য জারি করে? অর্থাৎ এই যে ন্যাশনাল এডুকেশন পলিসি হলো, এটা কোন রাজ্যে প্রথম বাস্তবায়ন করা হলো? এটা প্রথম করা হয়েছিল কর্ণাটকে। 2021 সালেই এটা তখন কর্ণাটকে প্রথম এটাকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করা হয়। ফার্স্ট স্টেট হিসেবে ওই জন্য আমরা কর্ণাটকে বলবো। এইটা মধ্যপ্রদেশটা হচ্ছে সেকেন্ড, ঠিক আছে? মধ্যপ্রদেশটা কর্ণাটকের পরেই এটা ইমপ্লিমেন্ট করেছিল, আস্তে আস্তে এগুলো সমস্ত রাজ্য ইমপ্লিমেন্ট করেছে। ইন্ডিয়া SDG 4 অ্যাজেন্ডা 2030 কবে গ্রহণ করে? দেখো, এটা তোমাদের যেটা বলছিলাম যে 2015 সালেই আমাদের ভারত প্রতিশ্রুতি দিয়েছিল বা কথা দিয়েছিল যে আমরা SDG 4টা এটা 2030-এর মধ্যে মানে রিচ করার চেষ্টা করব হায়েস্ট পজিশানে, ঠিক আছে? 2030-এর মধ্যে যাতে প্রত্যেকটা শিশু গুণগত মানসম্পন্ন শিক্ষা পায় আর কি, কোয়ালিটি এডুকেশন। দেখো, অ্যাকচুয়ালি এখানে 17টা গোল থাকে, যেটা বলে দিয়ে একবার ভালো করে বুঝে নাও। SDG মানে হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। এটা বিভিন্ন দেশ রিচ করার চেষ্টা করে যে আমাদের এই সাস্টেনেবল ডেভেলপমেন্টটা যেন ভালো হয়। তারা একটা নিজে দেশে প্রতিশ্রুতি নেয়, যার ভালো হয় তার র্যাঙ্ক ভালো হয় আর কি পুরো গ্লোবালি। তো সেক্ষেত্রে প্রত্যেকটা দেশই এই ধরনের একটা টার্গেট রাখে যে আমরা একটা নির্দিষ্ট সালের মধ্যে আমরা এই লক্ষ্যগুলোকে পূর্ণ করব। তো SDGতে মোট 17টা লক্ষ্য আছে, যেগুলো 2030 সালের মধ্যে পূর্ণ করতে হবে। এর মধ্যে ধরো আমি কিছু উদাহরণস্বরূপ যদি তোমাদের বলি, SDG 1, যেমন SDG সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল 1-এ রয়েছে দারিদ্র দূরীকরণ মানে নো পভার্টি। সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল 4-এ রয়েছে গুণগত শিক্ষা মানে কোয়ালিটি এডুকেশন। এইটার কথাই তোমাদেরকে বলা হচ্ছে এই SDG 4, ঠিক আছে? আমাদের ন্যাশনাল এডুকেশন পলিসির সাথে কিন্তু SDG 4টা ওই জন্যই জড়িত। তারপর ধরো SDG 5-এ আছে লিঙ্গ সমতা। এরকম করে মোট 17টা এরকম SDG আছে, যেগুলো কারেন্ট অ্যাফেয়ার্সে তোমাদের সাথে আমি আলোচনা করি। তো যাই হোক, এখানে আমাদের SDG 4টার কথা মনে রাখবে, আমি শুধু উদাহরণের জন্য তোমাদের এটা বোঝানোর জন্য দিয়েছি। আচ্ছা, এইবারে ধরো আমরা দেখব সেকেন্ড আমাদের যে পয়েন্টটা, সেটা হচ্ছে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 টার্গেট কী কী রয়েছে, অর্থাৎ কোন কোন জিনিসগুলো আমাদের ভারত সরকার বা ভারত সরকার ভেবেছে যে এগুলোকে আমরা করবো আর কি, ঠিক আছে? তো দেখো, এখানে আমি বলে দিই, যেমন শিক্ষা সার্বজনীনকরণ মানে ইউনিভার্সালাইজেশন অফ এডুকেশন, অর্থাৎ 3 বছরের শিশু, ECCE বলা হয়। আমি এটা কি জিনিস বলে দিচ্ছি একটু পরে, এটা জাস্ট বোঝার চেষ্টা করো যে 3 বছরের শিশু থেকে 17 থেকে 18 বছরের শিক্ষার্থী যারা আছে, এদের সবার জন্য শিক্ষাকে উপলব্ধ, সুলভ এবং সমতাভিত্তিক করা, এবং 2023 সালের মধ্যে 100% ভর্তি নিশ্চিত করার লক্ষ্য নিয়েছিল 2020 সালে। এটা আমি 2023 বলছি, কেননা 2020-তে তোমার এই পলিসিটা হয়েছিল। ভিত্তিমূলক সাক্ষরতা আর সংখ্যা জ্ঞান অর্জন, অর্থাৎ ফাউন্ডেশন লিটারেসি অ্যান্ড নিউমেরেসি FLN। দেখো, এইখানে এই দুটো কথা বুঝলেই বুঝতে পারবে এই FLN কি, কেননা এটা খুব গুরুত্বপূর্ণ একটা টার্ম। এটার ফুল ফর্মটাও তোমাদের অনেক সময় পরীক্ষায় আসে,
আর এইটার জিনিসটা কি বুঝে নাও, তাহলে তোমাদের মনে থাকবে। দেখো, তৃতীয় শ্রেণীর শেষে, এই তৃতীয় শ্রেণী কথাটা মনে রাখবে, ঠিক আছে? তৃতীয় শ্রেণীর শেষে মানে সহজ করে গণিত করতে পারা, সহজ যে গণিত, ধরো 2+2 4, একদম ছোট্ট ছোট্ট, বা ধরো 2-এর পর আমাদের 3 হয়, এই ধরনের যে জিনিসগুলো, সহজ সহজ গণিতগুলো যাতে করতে পারে, বা অ্যাটলিস্ট তারা যাতে সংখ্যা চিনতে পারে, অঙ্ক চিনতে পারে। অর্থাৎ ধরো 2, 3, 23, এখানে যে দুটো অঙ্ক দিয়ে এই সংখ্যাটা তৈরি হয়েছে 2 আর 3 দিয়ে, এই জিনিসগুলো, বা ছোট ছোট যোগ বিয়োগ, 2+2 4 হয়, ঠিক আছে? এই সাধারণ গণিতের সমস্যার সমাধান 1 নম্বর। আর এগুলোকে আমরা নিউমেরিসি বলছি। আর লিটারেসির ক্ষেত্রে ছোট সহজ সহজ বাক্য, ঠিক আছে, আমি বাড়ি যাই, বা ছোট ছোট অনুচ্ছেদ যেগুলো, সেইগুলোকে, বা ছোট ছোট যে গল্প, সেগুলোকে বুঝে যাতে তারা পড়তে পারে, এইটা হচ্ছে লিটারেসি। তো এই মিনিমাম লিটারেসি আর নিউমেরেসি, এটাই হচ্ছে FLN, ওই জন্য এটাকে ফাউন্ডেশনাল বলা হচ্ছে। তো ভিত্তিমূলক সাক্ষরতার সংখ্যাজ্ঞান অর্জন, যেটা 2020 পলিসিতে বলা হয়েছে যে 2025 সালের মধ্যে সব শিশুর FLN দক্ষতা নিশ্চিত করা। অর্থাৎ 2025 সালের মধ্যে যত শিশু থাকবে আমাদের ভারতে, সবার যেন এই জিনিসটা চলে আসে, যে তারা 2-3 মানে তৃতীয় শ্রেণীর মধ্যে অ্যাটলিস্ট এই তাদের ফাউন্ডেশনাল লিটারেসি আর নিউমেরেসি স্কিল চলে আসে। এবার শিক্ষক প্রস্তুতি, মূল্যায়ন সংস্কার বাস্তবায়ন, অর্থাৎ 2023 সালের মধ্যে সব শিক্ষককে নতুন দক্ষতা ভিত্তিক মূল্যায়ন পদ্ধতির জন্য প্রশিক্ষিত আর প্রস্তুত করা, অর্থাৎ অ্যাসেসমেন্ট রিফর্ম ইমপ্লিমেন্টেশন এটাকে বলা হয়। অর্থাৎ এই যে নতুন দক্ষতা ভিত্তিক, মানে নতুন যে এডুকেশন পলিসিতে যে ধরনের জিনিসগুলো আছে, যেগুলো আমরা একে একে আলোচনা করব, এই সব কিছুর জন্য শিক্ষকদেরও নতুন কিছু স্কিল দরকার, স্কিল ডেভেলপমেন্ট করা তাদের দরকার, এবং তার জন্য তারা বছরে অ্যাটলিস্ট 50 ঘন্টা তাদেরকে দিতে হবে আর কি। 50 ঘন্টা তাদের প্রশিক্ষণের জন্য এটা বাধ্যতামূলক করা হয়েছে। এটাও খুব ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট, এখান থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন হয়। এবার পরের পয়েন্ট হচ্ছে ভর্তি হার বা GER বৃদ্ধি। দেখো, প্রাক প্রাথমিক থেকে মাধ্যমিক স্তরে 100% GER 2030 সালের মধ্যে করা হবে, এবং 50% GER 2035 সালের মধ্যে করা হবে। এই দুটো পয়েন্টই কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখন তোমরা বলবে, স্যার GER মানে কি? GER মানে হচ্ছে গ্রস এনরোলমেন্ট রেশিও, অর্থাৎ ভর্তি অনুপাত, আমরা যদি সাধারণ বাংলাতে বলি, ঠিক আছে? এটা কি জিনিস? দেখো, কোনো নির্দিষ্ট শিক্ষা স্তরে কতজন শিক্ষার্থী ভর্তি হয়েছে তা বয়স নির্বিশেষে, অর্থাৎ ছোট বড়ও হতে পারে, মোট যোগ্য শিক্ষার্থীর তুলনায় শতাংশে প্রকাশ করা। অর্থাৎ ধরো ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত শিশু ভর্তি হওয়ার যোগ্য রয়েছে 100 জন। এবার ধরো কোনো একটা জায়গায় 90 জন ভর্তি হলো, কোনো একটা জায়গায় 110 জন ভর্তি হলো, মানে বেশি ভর্তি হলো, বড় ছোট যেহেতু থাকে, বয়স নির্বিশেষে বলেছে, ঠিক আছে? তো সেক্ষেত্রে এটা কম বেশি হতে পারে। তো যে ক্ষেত্রে এই 90 হলো, সেক্ষেত্রে তাহলে আমাদের GER কত হবে? 90/100 × 100, অর্থাৎ এখানে আমাদের হয়ে যাবে 90%। আর এখানে GER কত হবে? এখানে GER হবে 110 × 100/100, অর্থাৎ 110%। এবার পরের পয়েন্ট হচ্ছে স্কুল ছুট 2 কোটি শিশুদেরকে ফিরিয়ে আনা। তখন একটা হিসেব করে একটা স্ট্যাটিস্টিক্স দেখা গেছিলো NEP 2020 আগে, যে প্রায় 2 কোটি এরকম স্কুল ছুট শিশু রয়েছে। তো তাদেরকে মূল স্রোতে ফিরিয়ে আনা একটা লক্ষ্য, এটা তো রাখা হয়েই ছিল ওপেন স্কুলিং সিস্টেমের মাধ্যমে। এছাড়া বিদ্যালয় শিক্ষার সর্বস্তরে প্রবেশাধিকার নিশ্চিত করা, অর্থাৎ প্রত্যেকটা শিশু যেন ছোটোবেলা থেকে মাধ্যমিক পর্যন্ত কোনো বাধা ছাড়াই স্কুলে ভর্তি হতে পারে এবং নিয়মিত স্কুলে আসতে পারে। অর্থাৎ যে কোনো সময় তারা যখন স্কুলে যেতে চাইছে, কেউ একজন বড় হয়ে গেছে, সে ধরো স্কুলে ভর্তি হতে চাইছে, তো তাকেও স্কুলের মধ্যে আনতে হবে, তাকে নির্দিষ্ট শিক্ষাটা দিয়ে আর কি, ঠিক আছে? সে যে বড় হয়ে গেছে, 5-6-এ পড়ার বয়স হয়ে গেছে বলে স্কুলে ভর্তি হয়নি বলে তাকে আনা যাবে না, এরকম নয়, ঠিক আছে? সব বয়সের শিশু স্কুলে পড়ার সুযোগ যেন পায়। 3 বছর বয়সে ECCE থেকে 16 বছরের বেশি মাধ্যমিকের মধ্যে কোনো শিশুরই স্কুলের বাইরে যাতে না থাকে, কোনো শিশুই যেন স্কুলের বাইরে না থাকে, এটাই হচ্ছে মূল উদ্দেশ্য ছিল NEP 2020। ভর্তি, উপস্থিতি, পড়াশোনার ক্ষেত্রে সবার জন্য সমান সুযোগ যেন তৈরি হয় আর কি। যেসব স্কুল, যারা আর কি স্কুল ছেড়ে দিয়েছে, যেসব শিশুরা স্কুল ছেড়ে দিয়েছে, তাদেরকেও আবার মূল স্রোতে বা মূলধারায় শিক্ষার ফিরিয়ে আনা যাতে যায় আর কি। এবার হচ্ছে আমাদের আর্লি চাইল্ডহুড কেয়ার এডুকেশন, যেটাকে আমরা বলছি বারবার ECCE, অনেক সময় এটার ফুল ফর্ম তোমাদের আসে আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন।
তো নতুন পাঠ্যক্রম আর পেডাগজিক কাঠামো যেটা আমাদের কারিকুলার অ্যান্ড পেডাগজিক্যাল স্ট্রাকচার অনুযায়ী, এটা প্রথমে ছিল কত আমাদের 10+2, এখন আমাদের কি করা হয়েছে 5-3-3-4। কেননা এখন এটা মানে দেখা গেছে যে 3 থেকে 6 বছর বয়সী শিশুদের মানসিক বিকাশের সর্বাধিক গুরুত্বপূর্ণ সময়, এটাকে ক্রিটিক্যাল স্টেজ বলা হয়। এই পয়েন্টটাও কিন্তু, এই দুটো পয়েন্ট এখান থেকে মনে রাখবে। এখানে একটা ছবি আমি দেখালে আরও ভালো বুঝতে পারবে। দেখো আমাদের প্রথমে আমরা ক্লাস 1 থেকে অ্যাকচুয়ালি পড়াশোনা শুরু করতাম, আমাদের যে শিক্ষা ব্যবস্থা ছিল, ঠিক আছে। বেসরকারি স্কুলের ব্যাপারটা আলাদা ছিল, বাট যেগুলো সরকারি স্কুলের ছিল সেগুলো আমাদের ব্যবস্থা ছিল কি, ক্লাস 6 থেকে 1-এ ভর্তি হওয়া এবং প্রথম 10 বছর 6 থেকে 16 বছর 1, 2, 3, 4 এভাবে পরপর ক্লাস 10 পর্যন্ত পড়া, এবং তারপর সেখানে গিয়ে 11, 12 পড়া, এটা 2 বছর করা। তো এখন এই পুরো স্টেজটাকে ভেঙে করা হয়েছে, সেটা হচ্ছে একটা ফাউন্ডেশনাল স্টেজ এখানে যুক্ত করা হয়েছে, সেটা হচ্ছে 3 বছরের। এখানে তোমার অঙ্গনওয়াড়ি, তারপরে প্রি স্কুল, তারপরে বালবাটিকা, এই ধরনের বিভিন্ন স্টেটে বিভিন্নগুলো নাম দেওয়া হয়। সেই জায়গাতে তোমার হচ্ছে 3 থেকে 6 বছর পর্যন্ত শিশুরা থাকবে, অর্থাৎ এখানে যেটা 6 বছর থেকে স্টার্ট হচ্ছিল তার আগে একটা জায়গায় এইখানে অবধি শিশুরা থাকবে আর কি। তারপরে 2 বছর ক্লাস 1-2-তে পড়বে 6 থেকে 8 বছর বয়স পর্যন্ত, এবং তারপরে আরও তোমার হচ্ছে 3 বছর, সেখানে 8 থেকে 11 বছর বয়স পর্যন্ত মানে শিশুরা ক্লাস 3 থেকে 5 পর্যন্ত তাদের একটা আলাদা সিস্টেমে পড়াশোনা হবে। এবং তারপর 11 থেকে মানে হচ্ছে 14 বছর বয়সে, মানে ক্লাস 6 থেকে 8, এই জায়গা থেকে তাদের আবার একটুখানি নতুন একটা সিস্টেম চালু হবে। এবং ফাইনালি 9 থেকে 12 পর্যন্ত পরপর 4 বছর তাদের আর একটা সিস্টেমে পড়াশোনা চলবে। সেই জন্য এটাকে বলা হয়েছে 5+3+3+4 কাঠামো। তো এটা হচ্ছে আমাদের এখন নতুন কাঠামো, এটার বদলে এটা এসেছে। এবং এই জায়গাটা আমাদের এখান থেকে মনে রাখতে হবে যে 3 থেকে 6 বছর বয়সী শিশুদের মানসিক বিকাশের সর্বাধিক গুরুত্বপূর্ণ সময়, ক্রিটিক্যাল স্টেজ। এরপর ভিত্তিমূলক সাক্ষরতা এবং সংখ্যজ্ঞান অর্জন, যেটাকে আমি FLN বললাম, এটা দেখো প্রথম থেকে তৃতীয় শ্রেণীর মধ্যে। এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে যে প্রথম থেকে তৃতীয় শ্রেণীর সব বাচ্চা যেন FLN দক্ষতা অর্জন করে, অর্থাৎ যেটা তোমাদেরকে বললাম যে ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমেরাসি, ঠিক আছে। 2025 সালের মধ্যে এটা টার্গেট ছিল, লক্ষ্য রাখা হয়েছিল যে সকল শিশুকে FLN এর আওতায় আনা। খেলাভিত্তিক, গল্পভিত্তিক এবং কার্যভিত্তিক তাদের বিভিন্ন জিনিসপত্র শেখানো। এছাড়া দীক্ষা, যেটা ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার ফর নলেজ শেয়ারিং, ঠিক আছে। এইখানে হচ্ছে তোমার একটা ডিজিটাল প্ল্যাটফর্ম আসলে দীক্ষা, এর মধ্যে আবার তোমার স্বয়ং, তারপরে পাঠশালা, এগুলো সব এক একটা ওয়েবসাইট তোমরা দেখতে পারো। এখানে বিভিন্ন ধরনের ডিজিটাল কন্টেন্ট রয়েছে, ঠিক আছে। তো এখানে টিচার প্রফেশনাল ডেভেলপমেন্টেরও ব্যবস্থা আছে, যদি শিক্ষকরা এই জায়গা থেকে তাদের নিজের স্কিল ডেভেলপমেন্ট করতে চায় সেটা করতে পারবে। এবং এগুলো সারা দেশে এই শিক্ষা সামগ্রী সহজলভ্য করার একটা অন্যতম বড় উদ্যোগের জন্য এই দীক্ষাটা করা হয়েছিল। এখানের এই ফুল ফর্মটা সবাই অবশ্যই মনে রাখবে, এক্সামে তোমাদের আছে, ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার ফর নলেজ শেয়ারিং। এই FLN এর মতো ফাউন্ডেশনাল লার্নিংকে শক্তিশালী করতে এই দীক্ষাটা কিন্তু প্রধান ভূমিকা রাখে। অর্থাৎ ধরো একটা শিশু, তাকে FLN শেখানো হবে, ঠিক আছে, ফার্স্ট লিটারেসি অ্যান্ড নিউমেরাসি। যদি শিক্ষকরাও শিখতে চান যে তাদেরকে কিভাবে শেখানো হবে, সেই স্কিল ডেভেলপ করার জায়গাও এই দীক্ষাতে রয়েছে আর কি। বা কোনো শিশুর অভিভাবকরাও যদি শিখতে চায় সেটাও কিন্তু এই দীক্ষাতে রয়েছে। এবার হচ্ছে তোমার পাঠ্যক্রম এবং পেডাগজিতে সংস্কার, যেমন এই যে ষষ্ঠ শ্রেণী থেকে বাস্তব দক্ষতা শেখাতে ভোকেশনাল এডুকেশন আর ইন্টার্নশিপ যুক্ত হয়েছে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে তোমাদের প্রশ্ন হয় যে কোন ক্লাস থেকে ভোকেশনাল এডুকেশন এবং ইন্টার্নশিপ যুক্ত হয়েছে। দেখো এখানে যে বিষয় ভালো লাগে সেটাই নেওয়া যাবে, এই বিষয় বাছাইয়ের স্বাধীনতা দেখো আগে কিন্তু এটা ছিল না। এখন এই 6 থেকে যে বিষয় ভালো লাগে সেটাই নেওয়া যাবে। এগুলো স্টেট ওয়াইজ আলাদা আলাদা অবশ্য হয়। যেমন আর্টস এর ছাত্র চাইলে ম্যাথ সায়েন্সও নিতে পারবে, যেটা আগে হতো না সাধারণত। কঠোর কোনো বিভাজন নেই, আগে ধরা হতো আর্টস ভার্সেস সায়েন্স, সব বিষয় মিশিয়ে নেওয়া যাবে, ঠিক আছে। এখন আগে আলাদা আর্টস আলাদা সায়েন্স হতো বা আলাদা কমার্স হতো, এখন কিন্তু সমস্ত বিষয় মিশিয়ে নেওয়া যাবে। কারিকুলার ভার্সেস এক্সট্রা কারিকুলার, মানে গান, খেলা, ড্রয়িং, যেগুলো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের মধ্যে পড়ে, এগুলোকেও ইনক্লুড করা যাবে তোমার মেন স্ট্রিম যে এডুকেশন তার সাথে। ভোকেশনাল ভার্সেস অ্যাকাডেমিক আর কি, মানে হাতের কাজ বইয়ের কাজ দুটোই সমান গুরুত্বপূর্ণ হবে। এটা হচ্ছে প্রভিশনস কিন্তু একটা এনইপির।
আচ্ছা, এই ভোকেশনাল এডুকেশন জিনিসটা যার ক্লিয়ার নেই সে একবার ভালো করে বুঝে নাও যে ভোকেশনাল মানে হচ্ছে বাস্তব জীবনের কাজ শিখেও যে শিক্ষা সম্পূর্ণ হয় সেটা আর কি, শুধু বই পড়ে নয়। তো এইটা ষষ্ঠ শ্রেণী থেকে শুরু করা হচ্ছে আর কি। যেমন ধরো কাঠের কাজ, রান্না, ইলেকট্রিক কাজ, কম্পিউটার, কিছু অন্য অনেক অনেক কিছু হতে পারে, আমি জাস্ট কয়েকটা এক্সাম্পল দিয়েছি। তো এইগুলো তারা করলে তার সাথে তাদের বাস্তব অভিজ্ঞতা বা দক্ষতা বাড়বে। আর ইন্টার্নশিপ মানে হচ্ছে বাস্তবে গিয়ে কাজ দেখা, মানে দোকান, কারখানা, কর্মস্থল, ওয়ার্কশপে গিয়ে কাজ শেখা, নট কাজ করা, কাজ শেখা। এটাও কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে, মানে 6 থেকে 14 বছর বয়সী শিশুদের নিচে আমাদের মানে কোথাও মানে কাজ করানো সেটাও কিন্তু ইনলিগাল। এই জায়গাটাও খেয়াল রাখতে হবে। এটা জাস্ট বলা হয়েছে কি কাজ শেখা। তো বিভিন্ন জায়গায় কোথায় যেখানে যেখানে কাজ হচ্ছে সেখানে গিয়ে সরাসরি সেই ফিল্ডে থেকে কাজ শেখা, বাস্তব অভিজ্ঞতা অর্জন, হাতে কলমে শেখা, মোট কথা শেখো এবং করে দেখো, শেখার মূল্য হচ্ছে লক্ষ্য আর কি। ঠিক আছে। আচ্ছা, এখানে আরেকটা পয়েন্ট একটু সবাই দেখে রাখবে, সেটা থেকে তোমাদের প্রশ্ন আসে, সেটা হচ্ছে ব্যাকবিহীন দিন, মানে ব্যাকলেস ডে। দেখবে এটা অনেক স্টেট, তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সে মাঝে মাঝে আলোচনা করি, এরকম অনেক স্টেট অলরেডি এগুলোর জন্য বিভিন্ন ইনিশিয়েটিভ নেয়। যেমন ধরো ষষ্ঠ শ্রেণী থেকে বৃত্তিমূলক শিক্ষার অংশ হিসাবে স্থানীয় কারিগর বিশেষজ্ঞদের সাথে ইন্টার্নশিপের জন্য বছরে মোট 10 দিন ব্যাকবিহীন সময় নির্ধারণ করা হচ্ছে। এই ডেটটা আমাদের খেয়াল রাখতে হবে, কতগুলো দিন ইন্টার্নশিপের জন্য কতদিন ব্যাকবিহীনের কথা বলা হয়েছে আর কি। ঠিক আছে। আচ্ছা, এইবার ব্যাকবিহীন ডে মানে কি, মানে আমাদের বই খাতা সেদিনকে আর কি, যেমন আমরা বই খাতা পড়ি আর কি, প্রতিদিন পড়তে হয়, আমাদের একটা রুটিনের মধ্যে থাকে। এই 10টা দিন আমাদের ষষ্ঠ শ্রেণীতে তারা মানে স্থানীয় কারিগরি বিশেষজ্ঞ যারা আছে তাদের সাথে ইন্টার্নশিপের জন্য 10 দিন তারা ব্যাগলেস থাকবে, মানে স্কুলে যাবে অথচ বই পড়বে না, এই ধরনের বাইরে বাইরে ঘুরে এইরকম দোকান, কারখানা, কর্মস্থল, ওয়ার্কশপে গিয়ে তারা বাস্তব অভিজ্ঞতা অর্জন করার চেষ্টা করবে। তো এই ব্যাকলেস ডে এর কথা কিন্তু বলা হয়েছে আমাদের এনইপি 2020-তে। নেক্সট আর একটা প্রভিশন হচ্ছে মূল্যায়ন এবং স্বীকৃতি, অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রিডিটেশন। ঠিক আছে। এখানে দেখো পরখ, যেটা আমাদের পরখের ফুল ফর্ম হচ্ছে পারফরমেন্স অ্যাসেসমেন্ট রিভিউ অ্যান্ড অ্যানালিসিস অফ নলেজ ফর হোলিস্টিক ডেভেলপমেন্ট। এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড সেটিং বডি হবে, ছাত্র মূল্যায়নের জাতীয় মান নির্ধারণ করবে, ছাত্রদের কিভাবে পরীক্ষা নেওয়া হবে তার নিয়ম বানাবে, যেমন ধরো কী ধরনের প্রশ্ন হবে, কিভাবে নম্বর দেওয়া হবে, কোন দক্ষতা মূল্যায়ন করতে হবে, যেমন ধরো তাদের চিন্তা শক্তি, সমস্যা সমাধান বোঝার জন্য মানে তাদের স্কিল কতটা কি হয়েছে না হয়েছে এইগুলো বোঝার জন্য এটা করবে আর কি। তারপর সামগ্রিক এবং বহু বিষয়ভিত্তিক উচ্চশিক্ষা, তোমাদের এখানে আর একটা মাল্টি ল্যাঙ্গুয়েজ নিয়েও ব্যাপার আছে, বহুভাষিক, সেটা আমি তোমাদের এমসিকিউ এর মধ্যে রেখেছি, আমি ওখানে ডিসকাস করে দিচ্ছি। এনইপি 2020 চায় উচ্চশিক্ষায় ছাত্ররা শুধু একটা বিষয় নয়, একাধিক বিষয় শিখে বিস্তৃত জ্ঞান এবং বাস্তব দক্ষতা অর্জন করুক, যেটাকে বলা হচ্ছে মানে ফ্লেক্সিবল কারিকুলাম, নিজের মতো বিষয় বেছে পড়া, তারপরে ক্রিয়েটিভ কম্বিনেশনস মানে সায়েন্স, আর্টস, কমার্স এগুলোকে মিশিয়ে পড়া, হ্যাঁ, ভোকেশনাল এডুকেশন ইন্টিগ্রেশন। তা সব থেকে বেশি আর একটা ইম্পর্টেন্ট জিনিস রয়েছে মাল্টিপল এন্ট্রি এক্সিট সিস্টেম। এইটা কি, 1 বছর পড়লে সার্টিফিকেট, 2 বছর পড়লে ডিপ্লোমা, 3-4 বছরের ডিগ্রি। ঠিক আছে। অর্থাৎ মাল্টিপল এন্ট্রি এক্সিট মানে হচ্ছে কেউ একবার ছেড়ে দিলে যে আর যেতে পারবে না এরকমটা নয়, পড়াশোনার মাঝপথে ব্রেক নিলেও ধরো 1 বছর পরে সে কোনো একটা জিনিসের জন্য হয়তো পড়া ছেড়ে দিল, কোনো একটা পরিস্থিতির জন্য, পরবর্তীতে সে ওই সার্টিফিকেট নিয়ে আবার 2 বছর থেকে ডিপ্লোমার জন্য স্টার্ট করতে পারবে আর কি। এই রকম ব্যাপার, যেটা এখন আমাদের ধরো কলেজে তুমি ফার্স্ট ইয়ারে ধরো ভর্তি হলে, তুমি প্রথম বছর যদি পড়ে কলেজ ছেড়ে দাও তোমাকে কী করতে হবে, আবার সেকেন্ড ইয়ার থেকে করতে হবে, সেই জিনিসটা কিন্তু এখন আর নেই। আচ্ছা, এইবার অ্যাকাডেমিক ব্যাংক অফ ক্রেডিট, এটাও খুব ইম্পর্টেন্ট, এবিসি এর ফুল ফর্ম তোমাদের আছে, অ্যাকাডেমিক ব্যাংক অফ ক্রেডিট। এই জিনিসটা কি দেখো, ছাত্রছাত্রীরা যে কলেজে পড়বে সেখানে অর্জিত ক্রেডিট বা মার্কস বা ইউনিট ডিজিটালভাবে এবিসিতে জমা থাকবে, মানে অ্যাকাডেমিক ব্যাংক অফ ক্রেডিট। মানে এটা হচ্ছে মানে একটা ব্যাংকের মতো, যেমন আমাদের ব্যাংকে যেটা ইনকাম করলাম জমালাম সেটা জমা থাকলো, সেরকম তুমি যে ডিগ্রি বা ক্রেডিট অর্জন করেছো সেটা ডিজিটালি জমা থাকবে এবিসিতে। কলেজ যদি বদলাও সেই ক্রেডিট তোমার নষ্ট হবে না, অর্থাৎ তুমি ধরো একটা স্টেট থেকে অন্য একটা স্টেটে কলেজ চেঞ্জ করছো তখনও তোমার কিন্তু ক্রেডিট ট্রান্সফার করা যাবে আর কি, পড়া বন্ধ করে পরে আবার শুরু করা যাবে। ঠিক আছে। মাল্টিপল এন্ট্রি এক্সিট সিস্টেম যেটাকে বলা হচ্ছে আর কি। ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন, এটাও একটা প্রভিশন দেখো, এনআরএফ, এগুলো ফুল ফর্মগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো তোমাদের খুব আছে, আমি ফুল ফর্মগুলোর সাথে সাথে তোমাদের ব্যাপারটা বলে দিচ্ছি। এটা একটা শীর্ষ জাতীয় সংস্থা, অ্যাপেক্স বডি, যার কাজ হচ্ছে
সব কলেজ বিশ্ববিদ্যালয়ে গবেষণা মানে রিসার্চ বাড়ানো, শিক্ষার্থী আর শিক্ষকদের গবেষণায় সহায়তা, দেশে গবেষণার মান উন্নত করা, মানে ভারতে গবেষণার জন্য একটা শক্তিশালী জাতীয় কেন্দ্র ভারতকে তৈরি করা। ঠিক আছে, এর এই জায়গাগুলো মোস্ট ইম্পর্টেন্ট। রেগুলেটরি বডি যেগুলোকে বলা হচ্ছে, নিয়ন্ত্রক সংস্কার। এখানে দেখো হায়ার এডুকেশন কমিশন অফ ইন্ডিয়া, এখানে নতুন কিছু বডি, নতুন করে আমাদের এই মানে কাউন্সিল এসেছে। ঠিক আছে, যে কাউন্সিলগুলোকে বলা হচ্ছে NHERC। এগুলোর ফুল ফর্মগুলো সবাই ভালো করে মুখস্থ করে নেবে, এগুলো কিন্তু তোমাদের এই টেট ফেট পরীক্ষাগুলোতে আসে। সুতরাং তোমাদের যেহেতু এই টপিকটা দিয়েছে, এখান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, NAC, HEGC, GEC, NHERC। ঠিক আছে, এগুলো হচ্ছে হায়ার এডুকেশন কমিশন অফ ইন্ডিয়া, মানে ন্যাশনাল হায়ার এডুকেশন রেগুলেটরি কাউন্সিল। কি করবে দেখো, মানে এই যে HECI, এটা ভারতে পুরো উচ্চশিক্ষা ব্যবস্থাকে একটা নিয়ন্ত্রক কাঠামোর অধীনে নিয়ে আসবে। ঠিক আছে, মানে যে যার মতো ইচ্ছা করে নয়, পুরোটা একটা পার্টিকুলার একটা ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে থাকবে। ঠিক আছে, এবং এই HECI এর মধ্যে থাকবে 4টে স্বাধীন ভার্টিক্যাল, এইগুলোকে বলা হয় ভার্টিক্যাল, এই NHERC, GEC, HEGC বা NAC, NAC। ঠিক আছে, তো এখানে NHERC মানে ন্যাশনাল হায়ার এডুকেশন রেগুলেটরি কাউন্সিল, এ কী করবে, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ করবে, নীতি প্রণয়ন করবে, অ্যাপ্রুভাল ডিসঅ্যাপ্রুভাল এই সব জায়গাগুলো দেখবে, কমপ্লায়েন্স মনিটরিং অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের কলেজে সঠিকভাবে চলছে কিনা সেগুলো দেখবে। জেনারেল এডুকেশন কাউন্সিল কী করবে, কমন কারিকুলাম তৈরি করবে, একাডেমিক লার্নিং আউটকামস তৈরি করবে, গ্র্যাজুয়েট অ্যাট্রিবিউটস ঠিক করবে। NCFHE মানে ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক ফর হায়ার এডুকেশন, এটাকে তৈরি করবে। হায়ার এডুকেশনাল গ্র্যান্ট কাউন্সিল কী করবে, বিশ্ববিদ্যালয় কলেজগুলোকে অনুদান আর ফান্ড দেবে, স্কলারশিপ পরিচালনা করবে। এটা ইউজিসির ফান্ডিং ভূমিকা প্রতিস্থাপন করবে। ন্যাশনাল অ্যাক্রিডিটেশন কাউন্সিল কী করবে, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের র্যাঙ্কিং, মূল্যায়ন, অ্যাক্রিডিটেশন ও মান নিয়ন্ত্রণ এইগুলো করবে। এবার হচ্ছে শিক্ষায় প্রযুক্তির ভূমিকা, টেকনোলজি ইন এডুকেশন। দেখো NETF, এইটা একটা প্রভিশন, ভালো করে দেখো, ন্যাশনাল এডুকেশন টেকনোলজি ফোরাম একটা স্বায়ত্তশাসিত সংস্থা, যেটা পড়াশোনায় প্রযুক্তির ব্যবহার, তারপর অনলাইন শিক্ষা, ডিজিটাল ভ্যালুয়েশন, পরিকল্পনা, প্রশাসন, এই বিষয়গুলোকে আরও ডেভেলপ করার জন্য নতুন নতুন ধারণা দেবে। NETF, এটারও ফুল ফর্মটা দেখে রাখবে, ন্যাশনাল এডুকেশনাল টেকনোলজি ফোরাম। শিক্ষায় প্রযুক্তি ঠিকভাবে ব্যবহার করতে এই NETF গাইড করবে। আরেকটা প্রভিশন হচ্ছে উচ্চশিক্ষার আন্তর্জাতিকীকরণ, এটা আমরা দেখেছি কারেন্ট অ্যাফেয়ার্স, সেগুলো আমি তোমাদের সাথে আলোচনা করেছি। মানে ভারতের সেরা বিশ্ববিদ্যালয় বিদেশে ক্যাম্পাস খুলতে পারবে, আমাদের ভারতে যেসব সেরা বিশ্ববিদ্যালয়গুলো আছে সেগুলো বিদেশে ক্যাম্পাস খুলতে পারবে। এতে সুবিধা হবে কি, আমাদের ভারতীয়রাও মানে আন্তর্জাতিক শিক্ষা লাভে তারা মানে একটা অ্যাডভান্টেজ পাবে আর কি। বিদেশে শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলো ভারতে ক্যাম্পাস স্থাপন করতে পারবে, এটাও বলা হয়েছে। যেমন তোমরা অস্ট্রেলিয়ার ক্ষেত্রেও দেখেছো, সে করেছে। এতে ছাত্ররা দেশের মধ্যেই আন্তর্জাতিক মানে শিক্ষাটা যেন পেতে পারে, এই উদ্দেশ্যে করা হচ্ছে ইন্টারন্যাশনালাইজেশন অফ হায়ার এডুকেশন। এছাড়া আরও একটা প্রভিশন দেখো, ফাইন্যান্সিং এডুকেশন, শিক্ষা খাতে বিনিয়োগ। ভারত সরকার প্রতিশ্রুতি দিয়েছে যে GDPর 6% শিক্ষা খাতে ব্যয় করবে। ঠিক আছে, আমাদের SDG 4 পাওয়ার জন্য। এর ফলে বিদ্যালয়, কলেজ, গবেষণা সব ক্ষেত্রেই উন্নতি হবে। এছাড়া মেরু বলতে দেখো মাল্টি ডিসিপ্লিনারি এডুকেশন অ্যান্ড রিসার্চ ইউনিভার্সিটিস। এটা হচ্ছে এমন একটা নতুন ধরনের জাতীয় স্তরের বিশ্ববিদ্যালয়, মানে IIT AIIMS এর সমতুল্য উচ্চমানের আর কি, এই মেরু হবে। ঠিক আছে, এখানে কি হবে, মাল্টি ডিসিপ্লিনারি এডুকেশন প্রদান করা হবে, বহু বিষয়ক শিক্ষা, উচ্চমানের গবেষণা, হাই কোয়ালিটি রিসার্চ, বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের মানে পৌঁছানোর লক্ষ্য নিয়ে এটাগুলো তৈরি হবে। মেরু ফুল ফর্ম কি, মাল্টি ডিসিপ্লিনারি এডুকেশন অ্যান্ড রিসার্চ ইউনিভার্সিটিস। এবার এই এতক্ষণ ধরে যে আমি প্রভিশনগুলো নিয়ে আলোচনা করলাম, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। ছোট ছোট জায়গাগুলো থেকে তোমাদের প্রশ্ন আসে। কীরকম প্রশ্ন আসে দেখো, উচ্চ গুণমানের শিক্ষা সম্পদ সংরক্ষণের জন্য কেন্দ্রীয় সরকারের ডিজিটাল প্ল্যাটফর্মের নাম কি? দীক্ষা, এর ফুল ফর্ম কি, ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার ফর নলেজ শেয়ারিং। তোমাদের সাথে আগে আলোচনা করে এসেছি আমি। NEP 2020 অনুযায়ী ABCর পূর্ণরূপ কি? একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট। ফার্স্ট ইয়ারের শেষে সার্টিফিকেট, সেকেন্ড ইয়ারের শেষে ডিপ্লোমা। NEP 2020 অনুযায়ী বর্তমান 10+2 ব্যবস্থা বদলে কোন নতুন পাঠ্যক্রম কাঠামো চালু হবে?
5+3+3+4, ঠিক আছে, যেটা তোমাদের সাথে ডিসকাস করলাম আমি একটু আগেই। এনসিটিই এর ফুল ফর্ম কি? এনসিটিই এর ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন। এটা 1995 সালে কার্যকর হয়। এগুলো এত ডেপথে তোমাদের আসে না, যেরকমভাবে প্রশ্ন দিয়েছি ঠিক এইভাবে করো। স্থানীয় কারিগরি বিশেষজ্ঞদের সাথে ইন্টার্নশিপের জন্য ব্যয়বিহীন সময় মোট কদিন উল্লেখ করা হয়েছে? 10 দিন। ইসিসিই, আর্লি চাইল্ডহুড কেয়ার এডুকেশন, এটার ফুল ফর্মও তোমাদের অনেক সময় জিজ্ঞাসা করা হয়, ঠিক আছে। তো এটা কোন ব্যবস্থার মাধ্যমে প্রদান করা হবে? আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন মানে এটা করা হয় 3 থেকে 6 বছর প্রাথমিক বিদ্যালয়ের সঙ্গে সহ অবস্থিত অঙ্গনওয়াড়ি যেগুলো আছে, 3 থেকে 6 বছর, টাইমটাও মনে রাখবে। আচ্ছা, এনএইচইআরসির পূর্ণরূপ কি? এনএইচইআরসি এর পূর্ণরূপ হচ্ছে ন্যাশনাল হায়ার এডুকেশন রেগুলেটরি কাউন্সিল। জাতীয় শিক্ষানীতি 2020 সুপারিশ করে কোনটাকে? এইটাকে তোমরা মনে রাখবে, বহুভাষিক শিক্ষা, এটাও একটা প্রভিশন আছে, ঠিক আছে। মানে আমাদের ভাষা শিক্ষার মাধ্যম হওয়া উচিত, শিক্ষার বাধা নয়, এইটা বলা হয়েছে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020-তে। এই প্রভিশনটা আমি তোমাদের সাথে আলোচনা করিনি, যদি এইরকম প্রশ্ন আসে তোমরা বলবে বহুভাষিক শিক্ষা। এবার হচ্ছে জাতীয় শিক্ষানীতি 2020 অনুযায়ী শিক্ষণ কেমন হওয়া উচিত? দেখো, এতক্ষণ ধরে তোমরা যেটা পড়েছো সেখান থেকে একটা মোটামুটি কনসেপ্ট তৈরি হয়ে গেছে। আমরা কীরকম দেখব? বিষয় কেন্দ্রিক তো নয়, পাঠ্যপুস্তক কেন্দ্রিকও নয়, আচরণতান্ত্রিকও নয়, অবশ্যই অভিজ্ঞতা ভিত্তিক হতে হবে। জাতীয় শিক্ষানীতি 2020 শিক্ষণ পদ্ধতিতে পরিবর্তন আনার কথা বলে। কি পরিবর্তন আনার কথা বলে? কনস্ট্রাকটিজম, বিহেভিয়ারিজম, মুখস্থ নির্ভর শিক্ষা থেকে ধারণা ভিত্তিক শিক্ষা, ঠিক আছে, নাকি অনুসন্ধান ভিত্তিক শিক্ষা থেকে ড্রিল অ্যান্ড প্র্যাকটিস শিক্ষা? এত হাইয়েস্ট লেভেলে না, এটাও না, আমাদের উত্তর হবে এখানে মুখস্থ নির্ভর শিক্ষা থেকে ধারণা ভিত্তিক শিক্ষা। তারপরে এফএলএন মিশন বাস্তবায়ন করবে কে? এফএলএন মিশন বাস্তবায়ন করবে কে? শিক্ষা মন্ত্রণালয়, মনে রাখবে। আর এটার ফুল ফর্ম আরো একবার বলে দিই, এটা কিন্তু তোমাদের আসতে পারে, ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমেরেসি। বাংলাতে এটাকে বলা হয় মৌলিক, মানে সাক্ষরতাও বলতে পারো আমরা, সাক্ষরতা ও গাণিতিক জ্ঞান। এবারে এনইপি 2020 অনুযায়ী 6 বছর বয়সের আগে শিশুর মোট মস্তিষ্ক বিকাশের কত শতাংশ ঘটে? 85%-এর বেশি। গুণগত প্রাক শৈশব বিকাশ, যত্ন ও শিক্ষার সার্বজনীন ব্যবস্থা কোন সালের মধ্যে অর্জন করতে হবে? 2030। কারিগরি শিক্ষার সূচনা কোন শ্রেণী থেকে হবে? ক্লাস 6। এনইপি 2020 অনুযায়ী জাতীয় মূল্যায়ন কেন্দ্রের নাম কি? পরখ। মেধাবী শিক্ষার্থীদের জন্য নির্দেশিকা কোন সংস্থাগুলো তৈরি করবে? এনসিইআরটি এবং এনসিটিই। এনইপি 2020 অনুযায়ী আন্ডার গ্রাজুয়েট ডিগ্রি কত বছরের হবে? 4 বছরের। কোঠারি কমিশনের ভাষা সংক্রান্ত সুপারিশ কোনটা? এটা আমাদের একটু পুরানো জিনিস, যদি তোমাদের আসে দেখে রাখবে, ত্রিভাষা সূত্র। ত্রিভাষা সূত্র মানে হচ্ছে, এটা আগের ছিল, মানে আমরা যেটা এতদিন করে এসেছি, যারা এটা ধরো পরীক্ষা দেবে তাদের সময়তেও ছিল, মানে গ্রুপ সি গ্রুপ ডি যারা পরীক্ষা দিচ্ছ, ঠিক আছে, দেখো ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, থার্ড ল্যাঙ্গুয়েজ বলে আমাদের ছিল না। এই জিনিসটা হচ্ছে ত্রিভাষা সূত্র, থ্রি ল্যাঙ্গুয়েজ ফর্মুলা। এটা হচ্ছে তোমার কোঠারি কমিশনের সময় ছিল, মানে পুরোনোটা, ঠিক আছে। দৌলত সিং কোঠারি সেখানে চেয়ারম্যান ছিলেন আর কি। 1964 to 1966 এই কমিটি রিপোর্ট জমা দিয়েছিল, তার বেশি সেই রিপোর্টটা মানে ফাইনালি পাস হয়েছিল 1968-এ আর কি। মানে আমাদের যে প্রথম এডুকেশন পলিসি হয়েছিল, ন্যাশনাল এডুকেশন পলিসি হয়েছিল, তো সেখানেই ত্রিভাষা সূত্রের কথা বলা হয়েছিল।
ভারতে প্রাথমিক শিক্ষার সার্বজনীনকরণের জন্য কোন হস্তক্ষেপটি ব্যবহার করা হয়েছে? সর্বশিক্ষা অভিযান। ভারতের উচ্চশিক্ষা মূল্যায়নকারী সংস্থা কোনটি? NAAC, ন্যাক। গ্রাসরুটস মডেলের পাঠ্যক্রম বাস্তবায়নের সরাসরি দায়িত্ব কার? একদম ছোট্টবেলায় সেটা কার হয়? অভিভাবক। অভিভাবক অ ক খ ABCD শেখায়। শিশুদের কোন বয়স পর্যন্ত বিনামূল্যে আর বাধ্যতামূলক শিক্ষার অধিকার দেওয়া হয়েছে? এটা আমরা 2002 সালের মানে 86তম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টেই পাই, তাই তো। আর্টিকেল 21A যুক্ত করা হয়েছে, যেখানে বলা হয়েছে 6 থেকে 14 বছর বয়সী শিশুদের শিক্ষার অধিকার আর কি। ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 অনুযায়ী শিক্ষক শিক্ষার্থী সম্পর্ক কেমন হওয়া উচিত? সহযোগিতা, উৎসাহ এবং বন্ধুত্বপূর্ণ। শিক্ষানীতি 2020 উদ্দেশ্য শিক্ষার্থীদের কোনটির সাথে পরিচিত করানো? বাস্তব জীবনের সমস্যা আর তার সমাধান, যেটাকে বলা হয় রুট লার্নিং। মানে রুট লার্নিং এর পরিবর্তে অন্ধের মতো রোড লার্নিংটাকে অন্ধ অন্ধ মতো মুখস্থ করাটাকে বোঝায়, তো সেটাকে আর কি চেঞ্জ করে বাস্তব জীবনের সমস্যা আর তার সমাধান যাতে করতে পারে, ঠিক আছে। অ্যাপ্লিকেশন অফ নলেজ, জ্ঞানের যাতে যে নলেজটা পাচ্ছে সেটা যাতে অ্যাপ্লাই করতে পারে, এটাই শিক্ষানীতি 2020 উদ্দেশ্য। NEP 2020-তে কোন ধরনের শেখার পরিবেশ গড়ে তোলার কথা বলা হয়েছে? আনন্দময়, সৃজনশীল আর অনুসন্ধানমূলক। কোন স্টেজে অ্যাক্টিভিটি বেসড লার্নিং সব থেকে বেশি গুরুত্ব পায়? এটা শিক্ষার প্রথম 5 বছর, ঠিক আছে, মানে 3 থেকে 8 বছর। 3 বছরে অঙ্গনওয়াড়ি, প্রাক স্কুলে একবার, ক্লাস 1 এবং ক্লাস 2, মানে ওই 3 আর 2 মোট 5 বছর, এটাকে ফাউন্ডেশনাল বলা হয়। NEP অনুযায়ী শিশুদের কগনিটিভ ডেভেলপমেন্ট সর্বাধিক কোন সময়ে হয়? কগনিটিভ মানে হচ্ছে, এটা 3 থেকে 6 বছরে হয়। কগনিটিভ মানে হচ্ছে শিশুর চিন্তা ভাবনা, বোঝার ক্ষমতা, মনে রাখা, তারপরে একটা সমস্যার সমাধান করা, যুক্তি করা, ঠিক আছে, কোনো জিনিসকে লজিক্যালি বোঝা, এই যে এগুলো সব এক একটা হচ্ছে মেন্টাল এবিলিটি বলা যায় আর কি, মানসিক দক্ষতা। তো সেগুলোর যে ডেভেলপমেন্ট, ধীরে ধীরে যে বিকাশ হয়, এটাকেই বলা হয় কগনিটিভ ডেভেলপমেন্ট। মস্তিষ্ক কিভাবে শেখে আর কাজ করে সেটার বিকাশকেই অ্যাকচুয়ালি কগনিটিভ ডেভেলপমেন্ট বলে। তারপরে কোন পর্যায়ে স্থানীয় ভাষা মাতৃভাষা শিক্ষা দেওয়ার উপর বিশেষ জোর দেওয়া হয়েছে? স্থানীয় ভাষা বা মাতৃভাষা শিক্ষা দেওয়ার উপর জোর দেওয়া হয়েছে কোন স্টেজে? প্রিপারেটরি অ্যান্ড ফাউন্ডেশনাল স্টেজে। শিশুদের প্রাক প্রাথমিক শিক্ষার প্রধান উপাদান কোনটা? খেলাভিত্তিক শিক্ষা। কোন শ্রেণীর মধ্যে প্রাথমিক শৈশবের শিক্ষার ধারাবাহিকতা নিশ্চিত করা হবে? কেজি থেকে ক্লাস 3। FLN বাস্তবায়নের জন্য স্কুলের ছাত্র শিক্ষক অনুপাতের সুপারিশ করা ন্যূনতম অনুপাত কত? 30:1 এখানে অপশন অনুযায়ী, যেখানে একটু মানে ডিসঅ্যাডভান্টেজ এলাকা, যেগুলো সোশ্যালভাবে পিছিয়ে পড়া, যেসব জায়গাগুলো অর্থনৈতিকভাবে যেগুলো পিছিয়ে পড়া, সেখানে 25:1 এর কথাও বলা হয়েছে। FLN অর্জনের ক্ষেত্রে কোন ক্লাসকে গেটওয়ে ক্লাস বা মূল ধাপ বলা হয়? ক্লাস 3। NEP 2020 অনুযায়ী স্কুলে স্বাস্থ্য পরীক্ষা কত সময় অন্তর করার কথা বলা হয়েছে? প্রতি বছরে অন্তত একবার। 2013 সালে প্রকাশিত BVOC কোর্সের প্রধান লক্ষ্য কী ছিল? মানে হচ্ছে ব্যাচেলর অফ ভোকেশন, এই কোর্সের প্রধান লক্ষ্য কী ছিল? 2013 সালের কথা বলা হয়েছে, যাতে তোমরা কনসেপ্টটা বুঝতে পারো। কর্মমুখী শিক্ষা, চাকরিমুখী দক্ষতা প্রদানের কথা প্রথমে হতো আর কি, ঠিক আছে। আচ্ছা, ITEPর পূর্ণরূপ? ITEPর পূর্ণরূপ হচ্ছে ইন্টিগ্রেটেড টিচার এডুকেশন প্রোগ্রাম। সাধারণত টিচার পরীক্ষাগুলোতে এগুলো পড়ে। NCERT নির্দেশ করে। NCERTর ফুল ফর্ম কি? NCERTর ফুল ফর্ম,
এটা হচ্ছে তোমার ভারত সরকারের শিক্ষা মন্ত্রকের অধীনে একটা স্বশাসিত সংস্থা, যেটা বিদ্যালয় শিক্ষা সংক্রান্ত পরামর্শ আর গুণমান মানে উন্নয়নের জন্য কাজ করে। আমরা যে সিলেবাস সবসময় পড়ি এনসিইআরটি সিলেবাস বলি, তো এটা হচ্ছে সেটা। এটা কিন্তু এনইপি 2020 আগে থেকেই ছিল আর কি, ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং, NCTE। এটার ফুল ফর্ম কি? এটাও ভারতের শিক্ষার মান নিয়ন্ত্রণ আর উন্নয়নের জন্য দেশের প্রধান বিধিবদ্ধ সংস্থা। এর ফুল ফর্ম ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন। এবারে আমাদের লাস্ট যে পয়েন্ট সেটা দেখবো আমরা, এই এনইপি 2020 অধীনে প্রধান যে সরকারি প্রকল্প বা উদ্যোগগুলো নেওয়া হচ্ছে, মানে যে প্রকল্প বা ইনিশিয়েটিভ, যে নতুন প্রজেক্ট, স্কিম বা ইনিশিয়েটিভগুলো নেওয়া হয়েছে সেগুলো, যেমন ধরো একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট, যেটা তোমরা আগেই দেখলে ABC, কত সালে শুরু হয়েছিল এই সালগুলো একটু ভালো করে সবাই মনে রাখবে। শিক্ষার্থীর একাডেমিক ক্রেডিট ডিজিটাল জমা স্থানান্তর ব্যবস্থা করার জন্য বিদ্যা প্রবেশ নামের এই স্কিমটা, এটা 2021 চালু হয়। প্রথম শ্রেণীর জন্য 3 মাসের খেলাভিত্তিক স্কুল প্রস্তুতি মডিউল, আঞ্চলিক ভাষায় ইঞ্জিনিয়ারিং শিক্ষা, ইঞ্জিনিয়ারিং ইন রিজনাল ল্যাঙ্গুয়েজেস, ইঞ্জিনিয়ারিংয়ের প্রথম বর্ষ মাতৃভাষায় পড়ার অনুমতি 2021 AICTE অ্যানাউন্স করেছিল। জাতীয় ডিজিটাল শিক্ষা স্থাপত্য, এটাকে বলা হয় NDR, ন্যাশনাল ডিজিটাল এডুকেশনাল আর্কিটেকচার। স্কুল উচ্চশিক্ষা সব কিছু ডিজিটালভাবে একটা প্ল্যাটফর্মে যুক্ত করার ফ্রেমওয়ার্ক 2021 ইউনিয়ন বাজেটে বলা হয়। সফল স্ট্রাকচার্ড অ্যাসেসমেন্ট ফর অ্যানালাইজিং লার্নিং লেভেলস, সবকটা ফুল ফর্ম ভালো করে দেখে রাখবে। CBSE-তে গ্রেড 3, 5, 8-এর নতুন মূল্যায়ন, HOTS প্রায়োগিক ভিত্তিক প্রশ্ন, এগুলো অ্যাড করা হচ্ছে 2021-22 সেশন থেকে। অনলাইন ডিগ্রি প্রোগ্রাম হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলোকে অনলাইন ডিগ্রি চালুর অনুমতি দিয়েছিল UGC 2021-এ। বহু বিষয়ক শিক্ষা, মাল্টিডিসিপ্লিনারি এডুকেশন, IIT-তে হিউম্যানিটিজ, ইকোনমিক্স, ডিজাইন ইত্যাদি বিষয় যুক্ত করা হয়েছিল 2020 থেকে। ধাপে ধাপে এগুলো করা হয়। প্রধানমন্ত্রী শ্রীর স্কুল, এটা কিছুদিন আগেই আমি তোমাদেরকে কারেন্ট অ্যাফেয়ার্সেও বললাম, এটা নিউজে ছিল। এটা 2022-এ স্টার্ট হয়। 14,500 স্কুল আধুনিক মডেল স্কুল হিসেবে উন্নীতকরণ করা হয়েছে। নিপুণ ভারত মিশন, গ্রেড 3-এর শেষে আগে FLN অর্জন করানো 2021 সাল থেকে শুরু হয়েছে। আর এক দেশ এক সাবস্ক্রিপশন, ONOS, ওয়ান নেশন ওয়ান সাবস্ক্রিপশন, জার্নাল গবেষণা প্রবন্ধ এক প্ল্যাটফর্মে ফ্রি অ্যাক্সেস 2020-তে ঘোষণা করা হয়, 2021-এ কার্যকর হয়। বিশেষ চাহিদা সম্পন্ন শিশু উদ্যোগ CWSN, ঠিক আছে। প্রশস্ত PM বা ইবিদ্যা ISL, ইন্ডিয়ান সাইন ল্যাঙ্গুয়েজ, এই ISL-এর ফুল ফর্মটাও তোমাদের অনেক সময় আসে। সাইন ল্যাঙ্গুয়েজ চ্যানেল আর প্রতিবন্ধী শিশুদের স্ক্রিনিং টুল, অ্যাকচুয়ালি এটা 2020-21 সেশনে চালু হয়। প্রেরণা প্রোগ্রাম, এটা 9 থেকে 12 এর নির্বাচিত ছাত্রদের অভিজ্ঞতামূলক রেসিডেন্সিয়াল লার্নিংয়ের ব্যবস্থা, এটা 2021 থেকে শুরু হয়। তারপরে উল্লাস বা NILP, নিউ ইন্ডিয়া লিটারেসি প্রোগ্রাম, প্রাপ্তবয়স্কদের জন্য মানে 15+দের জন্য সাক্ষরতা বৃদ্ধির প্রকল্প, একটা 2022-23 থেকে স্টার্ট হয়েছিল। বিদ্যাঞ্জলি 2.0, এটা স্কুলে স্বেচ্ছাসেবক সহযোগিতা, CSR অংশগ্রহণ 2021 থেকে স্টার্ট হয়। রাষ্ট্রীয় বিদ্যা সমীক্ষা কেন্দ্র RBSK, রাষ্ট্রীয় বিদ্যা সমীক্ষা কেন্দ্র, এটার ফুল ফর্মটাও দেখে রাখবে। স্কুল শিক্ষার KPI এর রিয়েল টাইম মনিটরিং প্ল্যাটফর্ম 2022 সালে স্টার্ট হয়। ঠিক আছে, তো এইগুলো মোটামুটি এই টপিকের ওপর। নেক্সট তোমরা এরপরে আজকে যা টপিক আছে আর কি, এই WBSSC গ্রুপ C গ্রুপ Dর জন্য নতুন, এগুলো তোমাদেরকে একে একে দেওয়া হবে। তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকো। আর আমাদের একদম আরও ডিটেলসে পুরো টপিকটাকে ভেঙে বোঝার জন্য, আরও MCQ প্র্যাকটিস করার জন্য অবশ্যই আমাদের WBSSC গ্রুপ C গ্রুপ D ব্যাচে আসতে পারো। এখানে তোমাদের শুধু এই টপিক না, সমস্ত টপিক, কনসেপচুয়াল তার ক্লাস, PDF, বিষয়ভিত্তিক চ্যাপ্টার ভিত্তিক মক টেস্ট এবং ফুল লেন্থ মক টেস্ট দেওয়া রয়েছে ফাউন্ডেশনাল বা প্র্যাকটিস ব্যাচে। এগুলোর জন্য তোমরা এই নম্বরে হোয়াটসঅ্যাপ অথবা কল করে জিজ্ঞাসা করো। মানে কোয়ারিজগুলো যেগুলো আছে সেগুলো তোমরা এখানে রাখতে পারো হোয়াটসঅ্যাপ অথবা কল করে। আপার প্রাইমারি ব্যাচও তোমাদের চলছে। টেলিগ্রামে আশা করি সবাই যুক্ত হয়ে গেছো, বা যারা যুক্ত হওনি যুক্ত হয়ে যাও অবশ্যই। এর পরবর্তী নতুন টপিকগুলো তোমাদের জন্য আমি ইউটিউবে খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার। নেক্সট ক্লাসে সবার সাথে আবার কথা হচ্ছে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা ওখান থেকে অ্যাপটা ডাউনলোড করে নিতে পারবে। থ্যাংক ইউ সো মাচ।